সোনা রূপা হীরক সব ধাতু নিয়ে আমি কাজ করি, তাই কোনটা আসল নকল দেখেলি বুঝতে পারি। আপনাকে দেখেও আপনার কথা শুনে বুঝতে পেরেছি আপনি কোন ধাতু তৈরি। ভেজাল মেশানো নেই, বরং পুরোটাই ভেজাল মাল। এখানে আসার আগে কিছু লোকের কুণ্ডুলি জানলাম গাড়িতে বসে। আমার বন্ধু বলল ওর পরিচয় না থাক, আপনারা ভয় না পেয়ে যান। হারুন মুন্সি উঠে আসে চেয়ার থেকে, অরুণের সামনে দাঁড়িয়ে আঙ্গুল তুলে শাসিয়ে বলে, তোমার এরা সাবধান করলাম, এসব থেকে দূরে থাকবে। শুক্লাকে মেরেছো কিছু বলিনি, মানে এই না যে তোমারে ডরাই, ভালো সমস্যায় পড়বা। আমি তো বলেছি দেখি আপনারা আমার কি করতে পারেন। আপনাদের হাত কত দূর, আপনাদের হাত কত দূর। আর যেখানে ঘটনার মুখ্য চরিত্রের ভূমিকা আমি, সেখানে আমাকে স্যার আপনারা কিভাবে দরবার ডাকেন? ব্যাপারটা কেমন হয়ে গেল না? হারুন মুন্সির মুখে কথা নেই। মজুমদার দাড়িতে হাত বুলাতে থাকে। লোকটা তাকে সবার সম্মুখে অপমান করলো, সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়। পাতার ঠোঁটের কোণে অল্প হাসির ঝিলিক দেখা দেয়। সে তখন দূর থেকে সবার কথা মনোযোগ সহকারে শুনছিল। সবাই তাদের বিপক্ষে, সে তবুও চুপ ছিল। কিন্তু যখন ভাইকে শুক্লার ছেলে শামীম মারল, শুক্লা বাবাকে যা তা বলে অপমান করলো, সে বুঝে যায় সব পরিস্থিতি খুবই জটিল। এখান থেকে পরিত্রাণ পাওয়া রাস্তা হিসেবে অরুণ সরকারের নাম মাথায় আসে। লোকটা তো বলে গিয়েছিল কেউ টু কথা বললেও যেন তাকে জানায়, অথচ পুরো গ্রাম জুড়ে এই বিষয়ে চর্চা হচ্ছিল। দরবার ডাকা হলো, সে দেরি করে না, অরুণ সরকারের নাম্বারে ডায়াল করে দেয়। তবে সে শঙ্কায় ছিল না কুচু লোকটি আসবে কিনা। রাতুল লুকমানকে ছেড়ে অরুণের পাশে দাঁড়িয়ে বলে, বড় ভাই, আমি রাতুল ভূঁইয়া। আপনি ব্যবসায়ী মানুষ, শুনেছি ব্যস্ত থাকেন। তবে এত ব্যস্ততার ভিড়ে পাতাকে নিয়ে রাস্তার পার্কে হাত ধরে জড়াজড়ি করে ঘোরাঘুরি করেন, মাঝে মাঝে আড়ালে আপডালে হোটেলও যান। এইসব তো কখনই জানতামই না, এই দরবারে জানতে পারলাম। অরুণ ভ্রুযুগল কুচকে তার দিকে তাকায়। কি বলল? সে রাতুলকে চিনতে পেরেছে, ভার্সিটিতে পরিচয় তাদের। এর সাথে অনেক কাজও করেছে, যদিও জুনিয়র। রাতুলের ইশারা বুঝতে কষ্ট হয় না, তার চোয়াল শক্ত হয়। সে এক নজর পাতার দিকে চায়। বড় কালো ওড়নায় মুখশ্রী ঢেকে আছে। তারপর গলা উঁচিয়ে বলে, হোয়াট এ ইন্টারেস্টিং স্টোরি। রাইটারকে সুর নাকি কি যেন নাম? শুক্লা। গুড গুড। আপনাদের এলাকার গুপ্তচরগুলো দেখেছি খুবই কাজের, না হওয়া সিনগুলোও সুন্দরভাবে বর্ণনা করেছে। আর আপনারা সালিশ ডেকেছেন। আপনারা এলাকার খুব দায়িত্ববান লোক দেখছি, অন্যায় একদম সহ্য করতে পারেন না। বিকেলে ঘটনা করলো আর সন্ধ্যার পরপরই বৈঠক, ইমপ্রেসিভ। অথচ একজন রেপিস্ট এলাকায় গলা উঁচিয়ে চলে, তাদের ব্যবস্থা কেন করেননি? থামে অরুণ। সবাই তার দিকে উৎসুক হয়েছে। শুক্লার মুখ বিবর্ণ হয়ে যায়। মুরব্বীরা নজর এদিক ওদিক করে মুখ লুকানোর চেষ্টায়। মজুমদার কিছু বলবে এর পূর্বে অরুণ দ্বিগুণ জোর গলায় শুক্লার দিকে আঙ্গুল তুলে বলে, এই জানোয়ার 4 বছর আগে একটা 6-এ পড়ুয়া বাচ্চা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে। যোদ্ধা বাচ্চাটা নিজেকে বাঁচিয়ে নেয়। মেয়ের বাবা মা থানায় কেস ফাইল করতে চাইলে আপনারা সাহায্য না করে ভংসং বুঝিয়ে গোল বৈঠক বসিয়ে মেয়েটার বিয়ের ব্যবস্থা করে মামলা ডিসমিস করে দেন। কি অভিনব বুদ্ধি আপনাদের, প্রশংসার যোগ্য। এই মানুষরূপী পশু নামে তো আরও তো অনেক মেয়ে ঘটিত ব্যাপার আছে। ওর ছেলের মাদক ব্যবসার সাথে লিঙ্ক আছে। শুধু সে না, এখানে উপস্থিত আরও অনেকেরই। কই সেই সব বিষয়ে তো আপনাদের গুপ্তচর খবর পায় না। এলাকায় সালিশ বসে না, নাকি পকেট ভর্তি করে দিলেই খালাস? শুক্লার ছেলে সহ বেশ কয়েকজন তেড়ে আসতে নেয় অরুণের দিকে। আতিকুর, রাতুল, লুকমান পাশে দাঁড়ায়। তার পাতা ভয় পেয়ে যায়। অরুণ ওদের দিকে আঙ্গুল তুলে হুঙ্কার দিয়ে বলে, খবরদার, এক পায়ে গলে দাঁড়িয়ে থাকার জোর রাখবো না, চুপচাপ ওখানেই দাঁড়িয়ে থাক। অরুণের সাথে আসা লোকটি শার্টের নিচে কোমর থেকে কিছু বের করে। ব্যাস, সবাই পিছু হটে। অরুণ হালকা হেসে হারুনের দিকে তাকিয়ে বলে, পাতি গুন্ডা নয়, আর্মির মেজর আমার বন্ধু। সেই সব ইনফরমেশন দিল, আরও অনেক ইনফরমেশন দিয়েছে। কোনটা রেখে কোনটা বলবো বলো তো? সে যাই হোক, আসল কথায় আসি। অরুণ পাতার দিকে এগিয়ে যায় কিছু বলবে, তখনই বেশ কিছু বাইক, পুলিশের গাড়ি, দুটো গাড়ি এসে থামে রাস্তার পাশে। সেই শব্দে সবাই উৎসুক হয়ে যায়। শুক্লাসহ বেশ কয়েকজনের কপালের ঘাম ঝরে পড়ে। পুলিশ ফোর্স নিয়ে আসলো এই লোক? পাতা অরুণের দিকে চায় বড় বড় চোখে। এই লোক আর কি কি দেখাবে? সে ঢোক গিলে। অরুণ পাতার ভয়ার্ত মুখশ্রী দেখে মৃদু হেসে ভ্রু নাচে ইশারা করে ওদিকে তাকাতে। পাতা চায় সেদিকে। গাড়ি থেকে বেরিয়ে আসে বন্দুক হাতে কালো পোশাকধারী গোটা কয়েক গার্ডস, কিছু পুলিশ সহ আরও কিছু লোক। একজন গার্ড মাঝখানে অবস্থানরত গাড়ির দরজা খুলে দিলে গাড়ি থেকে বের হয় বয়স্ক লোকটি, পরনে পাঞ্জাবির উপর মুজিব কোট। আস্তে ধীরে এগিয়ে আসে বৈঠকে উপস্থিত অরুণের সামনে। অরুণের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলে, অনেকদিন পরে দেখা অরু, ভুলেই গেছো? অরুণ হ্যান্ডশেক করে না, দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরে। তুমি ব্যস্ত মেয়ে, তোমার প্রত্যেকটা সময় মূল্যবান, তাই অপচয় করে কি লাভ? ভালো আছো? মেয়র স্বাধীন চৌধুরী হেসে অরুণের পিঠ চাপড়িয়ে বলে, তোর সাথে কথায় পারা যাবে না। ভালো আছি, তোর কি খবর?
আমার ছোট্ট নাতির। আলহামদুলিল্লাহ। তোমার ব্যস্ততম সময়ের মধ্যে আমার কথা শুনে এখানে আসো, কি বললে ধন্যবাদ দেব? আরে রাখ তোর ধন্যবাদ, আগে মামলা সেট করি। কি অবস্থা এখানের? সবাই অবাক হয়ে দেখছে মেয়রকে। তাদের এলাকার মেয়র। সবাই কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। শমশের মজুমদার গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে পানি পান করে। আজ তার কি হবে? সে কটমট চোখে হারুনের দিকে চায়। সব দোষে মুন্সির। তার পকেটে মাল পানি ঢুকিয়ে বলে সেই রকম বেজ্জতি করবেন। আরে এখন তার নিজের মান ইজ্জত নিয়ে টানাটানি। সে চেয়ার ছেড়ে উঠে আসে। হারুন মুন্সিও বাদ যায় না। অরুণ তাদের উঠে আসতে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। শুক্লাও তার ছেলে কি করবে ভেবে পায় না। বসে থাকা সকল মানুষ দাঁড়িয়েছে অনেক আগে। কত বড় মানুষ এসেছে। মজুমদার, হারুন সহ অনেকে এসে সালাম জানায় মেয়রকে, হাত মেলায়। স্বাধীন চৌধুরী হেসে সকলের সাথে কুশল বিনিময় করে। অরুণ পাশেই দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে হারুন মুন্সির সাথে চোখাচোখি হয়। হারুন মুন্সি কাচুমাচু মুখে নজর ফিরিয়ে নেয়। মজুমদার মেয়রকে অনুরোধ করে, আমাদের কত সৌভাগ্য আপনি এসেছেন আমাদের দুয়ারে। আসুন বসুন স্যার। না, বসার সময় নেই, ওরও একটু জলদি ফিরতে হবে, কিছু মনে করিস না। অরুণ হেসে বলে, না মামা, এদের জন্য আমি একাই যথেষ্ট। আর সেফটি স্বরূপ রাসেল আছে না? পাতা ঠোঁট উল্টায়। পুরো পল্টন সমেত এসে বলছে আমি একাই যথেষ্ট। অরুণ বাকি সবার দিকে তাকিয়ে বলে, তোমাকে এখানে আনার উদ্দেশ্য ভিন্ন। এলাকার পরিস্থিতি স্বাভাবিক না। তোমার আন্ডার এলাকায় রেপিস্ট গলা উঁচিয়ে ঘুরে বেড়ায়, আড়ালে মাদক চক্র চালিয়ে যাচ্ছে। এলাকার ছেলেমেয়ে তো নেশায় মেতে উঠেছে অজান্তেই। বিভিন্ন গ্যাং তৈরি হচ্ছে। আরও কত শত রাসেল খবর দিল আমায়। এখন তুমি কি বলতে চাও? স্বাধীন চৌধুরী অরুণের দিকে শান্ত চোখে চায়। আমি ব্যাপারটা খতিয়ে দেখব, প্রমিস করছি। এখন এই ব্যাপারটা দেখি। মজুমদার চট করে বলে, স্যার বসুন আপনি। আমি জানতাম না এ আপনার ভাগ্নে। সবাই বলল মেয়েটার সাথে ওনাকে বেশ কয়েকবার দেখা গেছে। তারপর বিকেলের মারামারি, তাই? স্বাধীন চৌধুরী তাকে থামিয়ে বলে, আমার ভাগ্নে বলে কোনো কথা না, ন্যায়টাই আসল। আমি সব শুনলাম তার কাছ থেকে। আপনাদের মানসিকতা দেখে আমি অবাক। সে যাই হোক অরু, এখন কি করতে বলছো? অরুণ সরকার পকেটে হাত ঢুকিয়ে এগিয়ে আসে। পাতার দিকে তাকিয়ে বলে, আগে তো ভিকটিমের কাছ থেকে শুনি, তার মতামত জানতে হবে না? মিস পাতাবাহার, আপনি বলুন আসল ঘটনা কি? আমি শুরু থেকে জানতে চাই। পাতা অবাক হয় খানিকটা। এত মানুষের ভিড়ে সে কথা বলবে? লুকমান এসে বোনের কাঁধে হাত রেখে বলে, আমি বলছি আসল ঘটনা। ও এত মানুষের ভিড়ে পাতা বলতে পারবে না আমি জানি। ভাই কুত্তার বাচ্চাকে দেখছেন? আমার বোনকে হ্যারাস করতো। রাস্তাঘাটে দেখা হলে মামুনি মামুনি বলে গায়ে হাত দেওয়ার চেষ্টা করতো। কিছুদিন আগে বৃষ্টির দিন ভরা রাস্তায় নোংরা প্রস্তাব দেয়। পাতা তাকে থাপ্পড় মেরে জবাব দিয়ে দেয়। এতেই জানোয়ারটা খেপে গেছে। এরপর থেকে হুমকি ধামকি দেওয়া শুরু। আজ সকালেও স্কুলে যাওয়ার সময় হুমকি দিয়েছে, মুখ দেখানোর জো রাখবে না। তারপরের ঘটনা তো আপনি জানেনই। এলাকার আরো কয়েকটা কুত্তার সহায়তায় হাবিজাবি করে কত বড় বদনাম বের করলো। অরুণের চোয়াল শক্ত হয়। বড় পা ফেলে শুক্লা মণ্ডলের কলার টেনে সামনে আনে। শুক্লার ছেলে বাধা দিলে তাকে এক থাপ্পড়ে শান্ত করিয়ে দেয়। শুক্লাকে পাতার সামনে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে পাতার উদ্দেশ্যে বলে, মিস পাতাবাহার, মেয়েরা নরম মনেই বেশ মানানসই, তবে সেসব ক্ষেত্রে নয়। আপনি বিকালে ওদের নোংরা কথা জবাব পায়ের জুতা খুলে বুঝিয়ে দিলেন না? ট্রাস্ট মি, আমি অবাক হয়েছি, সাথে অনেক খুশি। এখন পুনরায় পায়ের জুতা খুলে ওদের বুঝিয়ে দিন মেয়েদের সম্মান তাদের অহংকার, আর সেই অহংকার হাত দেওয়ার পরিণতি কি। জুতা খুলুন। খুলছেন না কেন? শেষের হুঙ্কারে পাতা কেঁপে ওঠে। তার হাত পা কাঁপছে। তার পক্ষে এখন টু শব্দটি করার শক্তি নেই, অথচ লোকটা জানোয়ার পেটাতে বলছে। শুক্লা দাঁতে দাঁত চেপে মাথা নিচু করে পড়ে থাকে। তার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। পাতাকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে অরুণ দণ্ডায়মান পুলিশের হাত থেকে লাঠি নিয়ে পাতার হাতে দিয়ে বলে, নিজের জুতা কেন নোংরা করবেন? এটা নিন, নিন বলছি। দয়া হচ্ছে নাকি? পাতা লাঠি ধরে রাখতে পারে না, পড়ে যায়। নিজেও টলতে থাকে। শক্তি হারিয়ে ফেলেছে যেন। পড়ে যেতে নিলে আতিকুর ইসলাম ধরে থাকে। পাতা বাবার বুকে চুপটি মেরে পড়ে থাকে। দৃষ্টি অরুণের দিকে স্থির। লোকটা বেশ রেগে, মুখশ্রী লাল হয়ে আছে। ভয়ঙ্কর লাগছে দেখতে। লুকমান তুলে নেয় লাঠিটা। আতিকুর ইসলাম মানা করে ছেলেকে। লতা কোথা থেকে তেড়ে এসে লুকমানের থেকে লাঠি কেড়ে নিয়ে শুক্লাকে এলোপাথারি মারতে থাকে। শুক্লা ব্যথায় আর্তনাদ করতে থাকে। লুকমান রাতুলের মুখের হাসি ফুটে ওঠে। অরুণ সরকার আরেকটা লাঠি নিয়ে সাথে যোগ দিল। শুক্লার ছেলে করুণ চোখে চেয়ে, কিন্তু এগোনোর সাহস পায় না। হারুন মুন্সি সুযোগ বুঝে কেটে পড়ে ফাঁকফোকর দিয়ে। অনেকেই সেটা দেখে হাসে। মজুমদার ফ্যাকাশে মুখে মেয়রের সাথে দাঁড়িয়ে আছে। সে মোটেও শুক্লার চিন্তায় না, বরং আগে তার কি হবে সে চিন্তায়। শরীফ আজম সহ এলাকার আরও দাপট দেখানো লোকজন চুপটি করে দাঁড়িয়ে আছে। তাদের মুখেরও রং পাল্টে গেছে। তবে সাধারণ লোকজন বেশি খুশি মনেই সবটা এনজয় করছে।
ফ্রিতে এন্টারটেনমেন্টকেই বা মিস করতে চায়। লাবণী আক্তার এসে লতাকে আটকায়, মোড়ে টোড়ে না যায় আবার। স্বাধীন চৌধুরী রাসেলকে ইশারা করে অরুণকে থামাতে। রাসেল অরুণের হাত থেকে লাঠি কেড়ে নেয়। শুক্লা মণ্ডল রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। শামীম এসে তাকে ধরে অরুণের উদ্দেশ্যে বলে, কাজটা ভালো করলেন না মোটেও। আর মজুমদার সাহেব আপনিও। মজুমদার কলার ঠিক করে অরুণ তেড়ে আসতে নিলে রাসেল আটকায়। শামীমের উদ্দেশ্যে বলে, হসপিটাল নিয়ে যাও, পরে কথা হবে। শরীফ আজম সহ কিছু লোক এসে ধরাধরি করে তাকে নিয়ে যায়। রাসেল অরুণের কাঁধে হাত রাখলো। অরুণ ঘেমে নিয়ে একাকার শার্ট গায়ে লেপটে, চশমাটা ভেঙে পায়ের তলায় গড়াগড়ি খাচ্ছে। কুল ম্যান। অরুণ নিজেকে শান্ত করে। স্বাধীন চৌধুরী তার দিকে টিস্যু বাড়িয়ে হেসে বলে, একদম বদলাসনি, শুধু ছেলের সামনে ভদ্রলোক ছেড়ে থাকার নাটক। অরুণ হেসে টিস্যু নিয়ে মুখ মুছে ছেলেটা ঘুমিয়ে পড়েছে কি নাকি তার অপেক্ষায়। মেয়র স্বাধীন আতিকুর ইসলামের সামনে যায়। হাসপাতালে নিয়ে যাচ্ছি, শাস্তি এখনো শেষ হয়নি। ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, আপনি চিন্তা করবেন না। পাতা বাবার বুকে থেকে মাথা তুলে সোজা হয়। আতিকুর হেসে বলে, ধন্যবাদ আপনাদের। আপনারা না থাকলে কি যে হতো। দোষ না করেও মেয়েটা কাঠগড়ায় দাঁড়ালো, অন্যর কটূক্তি সহ্য করলো, ভবিষ্যতেও করতে হবে, কারণ ঘটনা এখানেই শেষ না। এই যে এলাকাবাসী দেখছেন, এরা স্বচক্ষে দেখলো অপরাধীকে, তবুও পিঠ পিছে সমালোচনা করে বেড়াবে। মেয়েটা খারাপ, ভালো না, বাজে বাজে কাজ করে বেড়ায়। এটা মানুষের স্বভাব। এখন এদের মুখ তো বন্ধ করতে পারবো না, তবে আমি ওই শুক্লমণ্ডলের শাস্তি চাই, কঠোর শাস্তি। মেয়র তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেয়। কথাগুলো মিথ্যে নয়, দুঃখজনক বাস্তবতা। এখন মানুষের ধারণা তো বদলাতে পারবে না। অরুণ কথাগুলো মনোযোগ সহকারে কর্ণপাত করে। কথাগুলো চরম বাস্তব। সমাজে একজন বিয়ের বয়সী কন্যার নামে কোনো কিছু রটে গেলে সেটা খুবই বাজেভাবে এফেক্ট করে তার জীবনে। সে অল্প সময় অনেক কিছুই ভেবে নেয়, নিজেকে পড়ে নেয়, মনকে প্রশ্ন করে, সাথে সাথে উত্তরও পেয়ে যায়। অরুণ দীর্ঘশ্বাস ছেড়ে ছেলের আদুরে মুখখানি স্মরণ করে আতিকুর ইসলামের সামনে দাঁড়িয়ে সিনা টান টান করে কথা পারে। আঙ্কেল, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আন্টি, মিস পাতাভার, রাসেল, সবাই আমার আর মিস পাতাভারকে জড়িয়ে যে কথাগুলো উঠেছে সব মন গড়া কাল্পনিক কাহিনী। মিস পাতাভার আমার বাচ্চার টিচার, দ্যাটস ইট। আঙ্কেল, আপনার কথাগুলো 100% সত্য। আমাদের সমাজে নিন্দুকের অভাব নেই। তারা এসব কল্পকাহিনীকে আরও মশলা মাখিয়ে রোস্ট করবে। এতে পাতাভারের লাইফে বাজে একটা এফেক্টও পড়বে। আমি ব্যবসায়ী মানুষ, আমার নামে বলবে অনেক কথা, কিন্তু আমার বেলা বলাই শেষ। আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমার নাম, যশ, টাকা পাওয়ার সবচেয়ে বড় কথা আমি ছেলে মানুষ। এটাই দুর্ভাগ্যবশত সত্য কথা। কিন্তু মিস পাতাবাহার। পিনপিন নীরবতা। পাতা স্থির দৃষ্টিতে অরুণের দিকে তাকিয়ে, তার বুকটা ধকধক করছে। অরুণের কথাগুলো কানে বাজছে। অরুণের দৃষ্টি আতিকুর ইসলামের দিকে স্থির। সে পুনরায় বলতে শুরু করে, দেখুন, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। আমি ভেবেচিন্তে আপনার কাছে বিয়ের প্রস্তাব রাখছি। আমি মিস পাতাবাহারকে মিসেস পাতাবাহার বানাতে চাই। আপনি বলবেন এমনটা হলে লোকের কথা বলার সুযোগ পেয়ে যাবে। হ্যাঁ, পাবে, কিন্তু লোকের এমনটা না হলেও কথা বলা বাদ দেবে না। আর হ্যাঁ, অরুণ সরকারের স্ত্রীর ব্যাপারে কথা বলতে লোকের 100 বার ভাববে। পাতার চক্ষুদ্বয় কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এই লোকের মাথা টাথা গেছে নাকি? আতিকুর ইসলাম সহ বাকি সকলেরও সেম অবস্থা। মেয়র সাহেব অবাক হন, তবে পরিস্থিতি বিবেচনা করে অরুণের গার্ডিয়ান হিসেবে আতিকুর ইসলামের হাত ধরে এক প্রকার অনুরোধের সুরেই বলে, দেখুন ভাই, আমার ছেলের রাখে একটা, আপনারা চেনেনই নিশ্চয়। আমার বোনটা ওকে ছোট রেখেই গত হয়েছে, ওর বাপটাও বেঁচে নেই। আমি অভিভাবক হয়ে আপনার মেয়ের হাত চাইছি, খুব আদর যত্ন করে রাখবে, দেখবেন। ভালোবাসার কাঙালো, ভালোবাসতে জানে খুব করে ভাই। আতিকুর ইসলাম বিপাকে পড়ে যান। কি বলবেন? একজন সম্মানীয় মেয়র হাত ধরে অনুরোধ করছে। এক ছেলের বাবার সাথে কি করে অবিবাহিত মেয়ের বিয়ে দিবেন? তার সাথে বয়সের পার্থক্য তো অনেক, প্রায় এক যুগের মতো। সে পাতার দিকে চায়। পাতা বেশ অস্বস্তিতে পড়ে। এবার বাবা কি রাজি হবে? সে বোনের দিকে চায়। লতা বোনের চাহনি দেখে আর চুপ থাকে না, এগিয়ে এসে বলে, আঙ্কেল, আমার কথা কিছু মনে করবেন না। অরুণ ভাইয়াকে আমি চিনি, তিনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ, একজন সুপাত্র। আমার বোনটা নরম মনের, বাবা রাজি হলেও তার উপর কথা বলবে না। তবে আমি রাজি না। সরি, বাট অরুণ ভাইয়ার একজন ডিভোর্সি, সাথে একটা ছেলের বাবা। তাছাড়া বোনের থেকে বয়সও অনেক বড়। আমার বোনটা ছোট থেকে অনেক সহ্য করেছে, ছোট জীবনে শুধু মানিয়েই গেছে। আমি চাই না ভবিষ্যতে এমনটা হোক। আপনারা আজ অনেক করেছেন আমাদের জন্য, তার জন্য আন্তরিক ধন্যবাদ। স্বাধীন চৌধুরী ভাগ্নের পানে চায়।
গম্ভীর মুখশ্রীতে আতিকুর ইসলামের পানে চেয়ে সেও চায়। আতিকুর ইসলামের হাত এখনো তার মুঠোয়। অরুণ পকেটে হাত গুজে গম্ভীর মুখে এক নজর পাতার দিকে চায় যে মাথা নিচু করে দাঁড়িয়ে। সে কাঁধ উঁচিয়ে বলে, আমি প্রস্তাব রেখেছি, এখন বাকিটা আপনাদের ব্যাপার। মামা চলো। স্বাধীন চৌধুরী মাথা নাড়ে। মজুমদার সহ বাকি গ্রামবাসীর মধ্যে বিরাট কৌতূহল। জনসাধারণের মাঝে তো ঘুসুর ফুসুর চলছে, এত ভালো প্রস্তাব কেন নাকচ করলো। হ্যান ত্যান। রাসেল এখনো শকে আছে। ডিভোর্সের পর যে বন্ধু পুনরায় বিয়ের কথা উঠলে চেতে উঠত, আজ হঠাৎ কি হলো? এই হাঁটুর বয়সী মেয়েকে বিয়ের প্রস্তাব দিল, আবার রিজেক্টও হলো। তার বন্ধুর জন্য ভেজায় কষ্ট হচ্ছে। লাবণী আক্তার এগিয়ে এসে স্বামীর কাছে নিচু গলায় ফিসফিসিয়ে বলে, ভেবে দেখ একবার, প্রস্তাবটা মন্দ নয়। এমনিতেই এই ঘটনার পরে মনে হয় না পাতার জন্য ভালো প্রস্তাব আসবে। খুবই দীর্ঘ গলায় বলছে লাবণী আক্তার, যেন শুধু আতিকুর ইসলামের কানেই যায়। তবে আতিকুর ইসলামের পাশে নিচু হয়ে দাঁড়িয়ে থাকা পাতা সোজা হয়। কথাটা তার কানেও পৌঁছেছে। তার বুকটা যেন চৌচির হয়ে গেছে। সে আতিকুর রহমানের উত্তরের আশায়। আতিকুর ইসলাম গম্ভীর মুখে স্ত্রীর কথায় জবাব দিল, ওর ওয়াইফ, ওর ডিসিশন। আমার দায়িত্ব পালনে কখনো পিছু পা হব না। পাতা শ্রবণ ইন্দ্রিয়ে দায়িত্ব কথাটা ঘুরপাক খায়। তার চোখ ভরে ওঠে। সে পলক ঝাপটিয়ে লুকানোর চেষ্টায়। পিছনে ফিরে লোকের ভিড়ে অরুণ সরকারকে খোঁজে। সবাই রাস্তার দিকে অগ্রসর হচ্ছে। লম্বা চওড়া অরুণ সরকারকে সকলের ভিড়ে খুঁজে পেতে কষ্ট হয় না। সে আশেপাশে যায়। সবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কেউ কেউ চলেও গেছে। মজুমদার সহ কিছু মুরব্বী এখনো দাঁড়িয়ে। সেও বৈঠক থেকে বেরিয়ে গলা পরিষ্কার করে ডাক দেয়, মিস্টার অরুণ সরকার। তার ডাকে অনেকেই তার দিকে তাকিয়ে। আতিকুর ইসলাম, লাবণী, লতা, রাতুল, লুকমান পাতার পাশে এগিয়ে আসে চিন্তিত মুখে। তবে কাঙ্ক্ষিত ব্যক্তির কর্ণগহ্বরে পৌঁছায়নি সেই ডাক। সে তো মামা ও বন্ধুর সাথে পা মিলিয়ে রাস্তায় উঠে কথা বলছে টুকিটাকি বিষয়। পাতা তার ব্যাক সাইড দেখতে পায় শুধু। সে আবারও গলা উঁচিয়ে ডাক দেয়, মিস্টার অরুণ সরকার। এই নাকুচো ম্যানারলেস লোক। রাতুল স্বাধীন চৌধুরীকে এলাকার লোকের বিভিন্ন কার্যক্রমের কথা বলছিল সংক্ষেপে। অরুণ নীরব শ্রোতা। তবে হঠাৎ কিছু শ্রুতিমধুর কণ্ঠে ভৎসনা কানে বাজায়। ভ্রুযুগল কুচকে পিছমুড়ে পাতাকে দেখে রাসেল ও মামার উদ্দেশ্যে বলে, আমি আছি, তোমরা কথা বলো। বলে এগিয়ে আসে। পাতার সন্নিকটে দাঁড়িয়ে দু হাত বুকে গুজে প্রশ্নবিদ্ধ চাহনি নিক্ষেপ করে। পাতা নাক টানে। এক বুক সাহস নিয়ে অরুণের চোখে চোখ রাখে ঘাড় উঁচিয়ে। আর বিনা দ্বিধায় বিনা সংকোচে প্রশ্ন করে, আপনি প্রস্তাবটা ভেবেচিন্তে দিয়েছেন? মন থেকে বলবেন। অরুণ পাতার চোখে চায়। আখি জোড়া টলমল করছে। শ্বেত জলে ভাসমান কালো কর্নিয়া যেন কিছু খোঁজার প্রচেষ্টায়। জি। পাতা বৃদ্ধাঙ্গুল দ্বারা আখি জোড়া নোনা জল মুছে পুনরায় নাক টানে। ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে আত্মবিশ্বাসের সাথে স্পষ্ট সুরে আওড়ায়, আমি আপনার প্রস্তাব মেনে নিচ্ছি। লাবণী আক্তারের মুখশ্রী উজ্জ্বল হয়ে ওঠে। আতিকুর ইসলাম শান্ত চোখে পাতার দিকে চায়। লতা এগিয়ে সে পাতার বাহু ধরে বলে, পাগল হয়ে গিয়েছিস? পাতা মাথা নাড়ে। না, হয়নি সে পাগল। সে তো শুধু দায়িত্ব হতে নিস্তার পেতে চায়, চায় না কারো দায়িত্ব হয়ে থাকতে। অরুণ শান্ত চোখে পাতার দিকে চেয়ে। পাতা অরুণের চোখ থেকে চোখ সরায় না। অরুণ দৃষ্টি স্থির রেখে বলে, আপনি ভেবেচিন্তে বলছেন তো? পরে পস্তাবেন না। না, আমি পাতার সজ্ঞানে ভেবেচিন্তে সিদ্ধান্ত জানাচ্ছি। অরুণের অধরকোণে ক্ষীণ হাসি ঝিলিক দেখা যায়। সে পাতার দিকে তাকিয়ে গলা উঁচিয়ে স্বাধীন চৌধুরীর উদ্দেশ্যে বলে, মামা, কাজী মৌলবী যেটা পারো হাজির করো। এক্ষুনি মানে এক্ষুনি। এই মুহূর্তে বিয়ে হবে। আপনার কোনো সমস্যা? শেষের কথাটা পাতাকে জিজ্ঞাসা করে। পাতা না করে সমস্যা নেই, বরং সে যত তাড়াতাড়ি দায়িত্ব নামক সম্পর্ক থেকে মুক্তি পাবে তত তাড়াতাড়ি স্বস্তিদায়ক শ্বাস টানতে পারবে। কারো দায়িত্ব নামক বোঝা নামিয়ে নিজ ঠিকানায় চলে যাবে। অরুণ দেরি করতে চায় না। বলা তো যায় না কখন না করে দেয়। আর একবার যেহেতু রাজি হয়েছে, আর কোনো কথাই শুনবে না। আতিকুর ইসলাম, লতা, রাতুল, লুকমান সহ এলাকাবাসী সব নীরব দর্শক। স্বাধীন চৌধুরী হেসে এগিয়ে আসেন, সাথে রাসেল এসে বন্ধুর কাজ জড়িয়ে কানে কানে কিছু বলে। অরুণ তাকে ইশারায় শান্ত করে। স্বাধীন চৌধুরী মজুমদারের কাছে যায় মৌলবিবাহ কাজীর খোঁজে। শমশের মজুমদার এলাকার ইমাম সাহেবকে ডাকে, সাথে অনুরোধ করে, স্যার, বিয়েটা আমার বাড়িতে গিয়ে পড়াবেন স্যার, প্লিজ। আমি নিজেকে ধন্যবাদ মনে করব, আর ওদের থেকে ক্ষমাও চাইছি। অরুণ না করে দেয় সরাসরি, এই বৈঠকেই পড়ানো হবে বিয়ে। মৌলভী সাহেব বৈঠকে উপস্থিত ছিলেন, তাই দেরি হয় না। অজু সেরে এসে সব কার্যক্রম শুরু করে। মেঘাচ্ছন্ন চাঁদনি রাতে পবিত্র বন্ধনে আবদ্ধ হয় পাতা ও অরুণ। ওপরওয়ালাকে সাক্ষী রেখে 3 কবুল বলে একে অপরের সাথে জুড়ে যায় এক পলকে। একে অপরের অর্ধাঙ্গ হয়ে কালেমা পাঠ করে দুজনাই প্রতিশ্রুতি বদ্ধ হয় একে অপরকে ঢাল হয়ে থাকার। পাতা পুরোটা সময় নিশ্চুপ ছিল। কবুল বলার সময়ও তার কণ্ঠ কম্পিত হয়নি। সে অরুণের দিকে এক পল চেয়ে বিনা দ্বিধায় তার জীবনে অরুণ সরকারকে স্বাগতম করেছে। অরুণ সরকারও চুপচাপ ছিল। কবুল বলার আগ মুহূর্তে তার প্রাক্তন স্ত্রী বর্ষার কথা স্মরণে আসে। এভাবে পূর্বেও একজনকে কবুল বলে নিজের সাথে জড়িয়েছিল। সেই সম্পর্ক ছিন্ন করে চলে গিয়েছে। সে চোখ বুজে ছেলের কথা স্মরণ করে। একবার বলেছিল, আব্বু, মিস পাতা আমার আম্মু হলে খুব ভালো হবে, তাই না? সে কবুল বলতে আর সময় নেয় না।
পাতার প্রতি ভালোবাসা নেই হয়তোবা, কিন্তু সে সর্বোচ্চ চেষ্টা করবে তাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে নেওয়ার। তবে তার শুধু একটাই কামনা, তার কলিজাটাকে যেন আগলে নেয়। জ্যোৎস্না রাতে মেঘাচ্ছন্ন আকাশ, চাঁদের ম্লান আলো পুরোপুরি ছড়াতে না পারলেও ঘন ঘটা অন্ধকার দূর করেছে। কালো মেঘলা আকাশ চাঁদের আলোয় মৃদু আলোকিত, দেখা নেই তারকারাজির। ধরণীতে মৃদু এলোমেলো হাওয়া, রাস্তার দুপাশে ধান খেতে শূন্যতায় ভরপুর। ধান নেই তাতে, মাটি ঘেঁষে সবুজ ঘাসের সমারোহ, তাতে হাঁটুর নিচ অব্দি বৃষ্টির পানি জমে। আবাদি জমির শেষ সীমান্তে বসতি গড়ে উঠেছে, সেখান থেকে আলো এসে পড়েছে জমিতে। এছাড়াও জমিতে আলো নিয়ে অনেকেই মাছ ধরতে নেমেছে। পানির ভিতরে থাকা সোনা ব্যাঙগুলো ডাকছে অনবরত। ফাঁকা পিচঢালা রাস্তায় হাত ধরে হাঁটছে দুই বন্ধু, অরুণ ও রাসেল। পেছনের ড্রাইভার হেডলাইট বন্ধ করে গাড়ি চালিয়ে আসছে খুবই ধীর গতিতে। রাস্তার দুধারে বিভিন্ন গাছের সারি, বিভিন্ন আগাছাও জড়িয়ে আছে, সেখানে 2-3টা জোনাকি পোকা উঠছে। অরুণ একটা ধরে এনে হাতের মুঠোয় পুরে, ভেতরে জলজল করে জ্বলছে জোনাকি পোকা। হাতের আঙ্গুলের ফাঁকা স্থান দিয়ে সেই আলো বিচ্ছুরিত হচ্ছে। অরুণ হেসে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।